আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের প্রজন্ম বেশি মেধাবী নাকি তথাকথিত মেধাবীরা মেধাবী জানবো আজকের এই ভিডিওতে। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বীর মুক্তিযোদ্ধাদের প্রজন্মর চেয়ে বেশি মেধাবী তথাকথিত মেধাবীরা, এর দৃষ্টান্তমূলক উদাহরণগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরছি। মুক্তিযোদ্ধা কোটা চালুর কারণ ছিল ৭১-এর ৯৯ ভাগের বেশি বীর মুক্তিযোদ্ধা ছিলেন ঘর পালানো ছেলে, চাষি, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ। আর তারাই হলেন বোকা। বোকা না হলে জীবন বাজি রেখে কেউ যুদ্ধে যায়? তারাই অনগ্রসর। তাদের পরিবারগুলো ছিল কিন্তু অনগ্রসর জনগোষ্ঠীর। তারাও কিন্তু এক ধরনের বোকা। অথচ দেখা গেছে এই বোকার দলগুলোই যুদ্ধে শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। কিন্তু তখন সমাজের তথাকথিত মেধাবী যে ফার্স্ট বয় যারা রয়েছে, তারা কিন্তু গণহারে যুদ্ধে যায়নি, এটা আমরা সবাই জানি। যার ফলে আজকের এই বাংলাদেশের এই অবস্থা। সেই তথাকথিত মেধাবীরা ফার্স্ট বয়রা খুব বেশি চালাক ছিলেন, কারণ তারা যুদ্ধে গেলে শহীদ হতেন, পঙ্গুত্ব বরণ করতেন, এমনকি তার পরিবারের জানমালের নিরাপত্তাও ছিল না। তখন কিন্তু তারা পাকিস্তানদের সাথে ভাব জমিয়ে চলেছে। অনেকে আবার ইসলামী ছাত্র সংগঠনের আলবদর আলসামস বাহিনীতে যোগ দিয়েছেন, আবার অনেকেই রাজাকার বাহিনীতেও যোগ দিয়েছেন। কিন্তু ভারতে শরণার্থী হয়ে যাওয়ার মধ্যে সীমিত সংখ্যক প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছেন। তারাই কিন্তু জীবন বাজি রেখে ঘর সংসার ত্যাগ করে যুদ্ধ করেছেন। আর এই বোকার দলগুলোই, অমেধাবীগুলোই আমাদের সুন্দর একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন বাংলায় কথা বলার সুযোগ, যা আমরা মাতৃভাষা হিসেবে গর্ব করি। কিন্তু দেখা গেল যুদ্ধ শেষে চালাক চতুররা সবাই সব ধরনের সুযোগ সুবিধা ভাগিয়ে নেয়। তারা অতি চালাক ছিলেন, অতি মেধাবী ছিলেন, অতি শিক্ষিত ছিলেন। যার ফলে তারা বুঝতেন যুদ্ধে গেলেই মৃত্যু অনিবার্য, আর যুদ্ধে না গেলে পাকিস্তানের সাথে ভাব জমালে অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক হওয়া যাবে, এমনকি কিছু ছোটোখাটো চাকরিও করা যাবে। সেই চাকরিগুলো কিন্তু আবার খুব সম্মানের। জানেন কী সব চাকরি? রিক্সা চালক, ভ্যান চালক, কুলি, দর্জি, মুসি, মেথর, আরও কত বাহারি রঙের চাকরি। সেই তথাকথিত সুযোগদারীরা বাংলাদেশের বিভিন্ন পদে নিয়োজিত হয়েছেন। কালক্রমে করেছেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার বংশধরদের অবহেলা, লাঞ্ছিত। তাদেরকে নিয়ে এখন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে কে বেশি মেধাবী, কে বেশি চালাক। আবার দেখুন, যারা বেশি কোটার বিরোধিতা করছে, বড় বড় বাণী দিচ্ছে, তারাও কিন্তু সুবিধাভোগী। ব্যাংক ডাকাতি থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটেছে। তারাই কিন্তু তথাকথিত মেধাবী। তারাই দেশের মান উজ্জ্বল করেছে। একবার ভেবে দেখেছেন কতজন মুক্তিযোদ্ধা অথবা তাদের পরিবার দুর্নীতির সাথে যুক্ত, আর কতজন তথাকথিত মেধাবীরা দুর্নীতির সাথে যুক্ত? কর্নেল আলীরা সেনাবাহিনীর সুযোগ সুবিধা জিয়ার মন্ত্রিত্ব ভোগ করেছেন। আসম আব্দুর রবরা হয়েছেন এরশাদের বিরোধী দলের নেতা। জিয়ার কাছে, এরশাদের কাছে এরা মাথা বিক্রি করেছেন। এদের দাপটে আগের মতো এখনও প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারগুলো হয়ে উঠেছে দয়ার পাত্র। অনগ্রসর মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে সমর্থন দিতে চালু হয় মুক্তিযোদ্ধা কোটা। এখনও তারা অনগ্রসর বলে ভাতা নিতে হয়, বানাতে হয় বীরনিবাস। এসব কর্মসূচি বাস্তবায়নে যারা দুর্নীতি করে, তারাও কিন্তু বেশিরভাগ তথাকথিত মেধাবী। বীরনিবাসের নামে কি হচ্ছে সেটা জাতি জানে, ভাতার জন্য কি হচ্ছে সেটাও জাতি জানে। একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠানোর জন্য কত জায়গায় কত কিছু দিচ্ছে সেটাও জাতি জানে। আর যারা নিচ্ছে তারাই হচ্ছে তথাকথিত মেধাবী। তবে এখানে একটি বিশেষ উল্লেখযোগ্য কথা রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কিন্তু জনগণের টাকায় দেওয়া হয় না, দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ ট্রাস্টের ৩২টি প্রতিষ্ঠান থেকে। যার ফলে বীর মুক্তিযোদ্ধা পরিবার গর্বের সাথেই বলতে পারে তাদের নিজের টাকাই নিজেরা পাচ্ছে। যাই হোক, আমরা মেধাবীর অনেক চেহারা দেখেছি। বিশেষ করে করোনা মহামারীর সময়ও দেখা গেছে গরিব মানুষকে তারা পথে ঘাটে কান ধরে উঠবোস করিয়েছে। তাদের কাছ থেকে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, দিয়েছে ভুয়া সনদপত্র। তারাই এখন গর্ব করছে তারা অনেক মেধাবী, অনেক শিক্ষিত, দেশ উজ্জ্বলের কর্ণধার। 2018 ও 2014 সালের কোটা আন্দোলনের সময় বীর মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কথিত মেধাবীদের ধারণা প্রকাশ পেয়ে গেছে কথাবার্তায়।
তারা কেমন আচরণ করছে, কিভাবে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে দেখা হচ্ছে, সেটাও তাদের কথাবার্তা বেরিয়ে আসছে। তাদের এই আন্দোলনের নামে হাজার হাজার কোটি টাকা দিয়ে হাতিয়ে নিচ্ছে, সেটা কিন্তু ধরা পড়েছে জনগণের কাছে। সেই অভিজ্ঞ মেধাবী ব্যক্তিটি হলেন বিকাশ নূর, যাকে আমরা 2018 সালের সক্রিয়ভাবে দেখেছি। এই দেশ যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, স্বাধীন করেছেন, তাদেরকে যেন দয়া দেখানো হচ্ছে, তাদেরকে এখন ধর্ণা ধরতে হচ্ছে এই বিকাশ নূরের হাতে। এই অসংখ্য বিকাশ নূর রয়েছে সারা বাংলাদেশে, সবাই কিন্তু মেধাবী, সবাই শিক্ষিত। বড় বড় অঙ্কের টাকা ঢেলে পাশ হওয়া বিসিএস প্রশ্নগুলো কিনে পরীক্ষা দিয়ে প্রশাসনের কর্মকর্তা হয়েছেন দেশ সেরা ব্যক্তিত্ব। তারা এখন উচ্চ আদালতে ন্যায় বিচারের জন্য কোটার বিরোধিতা করছেন। আমরা দেখেছি আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় নিয়োগ হয় প্রাইমারি স্কুলের নিয়োগ হয় রেলওয়েতে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রাইমারি রেলওয়েতে পোষ্য কোটা বাদ দেওয়া হয়েছে? শুধুমাত্র দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা কোটা বাদ। কেন এরকম বৈষম্য? একটাই কারণ তারা খুব মেধাবী। তাদের কিন্তু জানা দরকার প্রিলি, রিটেন ও ভাইভায় পাশ করে তারপরে কিন্তু কোটার পদ্ধতি অনুসরণ করা হয়। তাই যে ব্যক্তিটা প্রিলি, রিটেন ও ভাইভায় পাশ করেছে তাকে কিভাবে অযোগ্য বা অমেধাবী বলছেন? তার কোনো যৌক্তিক প্রমাণ দেখাতে পারবেন আপনি? অসংখ্য প্রমাণ রয়েছে। প্রিলি, রিটেন ও ভাইভা পাশ করেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাচ্ছে না হাজার হাজার মেধাবী চাকরি প্রার্থীরা। যদি তাদেরকে কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়াই হতো, তাহলে সারা বাংলাদেশে একটু বীর মুক্তিযোদ্ধা পরিবারকে পাওয়া যেত না চাকরি ছাড়া। অথচ দেখেন প্রত্যেকটা ঘরে ঘরেই রয়েছে হাজার হাজার বীর মুক্তিযোদ্ধার বেকার সন্তান। কিন্তু তথাকথিত মেধাবীরা প্রিলি, রিটেন, ভাইভা পাশ করে না, কারণ তাদের সেই যোগ্যতা নেই। আর নেই বলেই নিজেকে নিজে মেধাবী বলে ডোল পেটাচ্ছে। বিষয়টা খুবই হাস্যকর। বীর মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলার জন্যে এই আন্দোলন করা হচ্ছে, সেটা প্রায় সবাই জানে। একজন বীর মুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধা পরিবার যেভাবে সম্মান করবে, যেভাবে স্মরণ করবে, সেভাবে কি অন্য কেউ স্মরণ বা শ্রদ্ধা করবে? রইল আপনাদের কাছে প্রশ্ন। তাই কোনো ক্রমেই মুক্তিযোদ্ধার কোটা বাতিল নয়। যতদিন থাকবে বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলো, ততদিন তাদের জন্য এবং তাদের প্রজন্মের জন্য থাকা দরকার মুক্তিযোদ্ধা কোটা, সেই সাথে নানান সুযোগ সুবিধা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।